কখনো কি মনে হয়েছে যে আমাদের জীবনটা মানে আমরা যেভাবে বাঁচি সেটা আসলে আমাদের নিজেদের লেখা কোনো গল্প না? মনে হয় না যে এটা আসলে অন্য কারো লিখে দেওয়া একটা স্ক্রিপ্ট যা আমাদের জন্মের আগেই ঠিক করা হয়ে গেছে? চলুন আজকের এই আলোচনায় ঠিক এই ব্যাপারটাই একটু গভীরে গিয়ে দেখা যাক। এই সোর্স মেটেরিয়ালের এই লাইনটা দিয়েই শুরু করা যাক। ব্যাপারটা বেশ ভাবার মতো, তাই না? জন্মের পর থেকেই যেন আমাদের জীবনের পথটা অন্য কেউ ঠিক করে দেয়। আমার ছেলে ডাক্তার হবে, আমার মেয়ে ইঞ্জিনিয়ার হবে। আর এভাবেই শুরু হয় আগে থেকে ঠিক করে রাখা একটা জীবনের দিকে আমাদের যাত্রা। কিন্তু কি হবে যদি এই আগে থেকে লিখে রাখা স্ক্রিপ্টটা ছিঁড়ে ফেলার একটা সুযোগ আসে? যদি নিজের গল্পটা নিজের মতো করে লেখার স্বাধীনতাটা পাওয়া যায়? এই আলোচনাটা মূলত সেই পথটা খুঁজে বের করারই একটা চেষ্টা। তো প্রথম অধ্যায়ের নাম বাংলাদেশি মেট্রিক্স। এখানে এমন একটা সিস্টেম বা ব্যবস্থার কথা বলা হচ্ছে যেটা কিনা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করার জন্যই তৈরি করা হয়েছে, অনেকটা অদৃশ্য এক জালের মতো। দ্বিতীয় অধ্যায় জন্ম থেকেই প্রোগ্রামড। এই অংশে আমরা দেখব কিভাবে ছোটবেলা থেকেই আমাদের চিন্তা ভাবনাকে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলে দেওয়া হয়, কিভাবে আমাদের চারদিকে এক অদৃশ্য কারাগার তৈরি হতে থাকে ইটের পর ইট গেঁথে। আমাদের জীবনের 4টা প্রধান ধাপকে এখানে তুলে ধরা হয়েছে, তবে একটু অন্যভাবে। জন্মের সময় পাওয়া স্ক্রিপ্ট সেটাকে বাস্তবায়নের জন্য আমাদের পাঠানো হয় স্কুল নামের এক কারাগারে, তারপর অপ্রাসঙ্গিক ডিগ্রির জন্য বিশ্ববিদ্যালয়ে, আর সবশেষে আমরা আটকে যাই চাকরির ফাঁদে। পুরো জীবনটাই যেন একটার পর একটা ধাপ পার করে একটা ফাঁদের দিকে এগিয়ে যাওয়া। একটু ছোটবেলার কথা ভাবা যাক, কত রকম প্রশ্ন আসতো না মাথায়, এটা কেন হয়, ওটা কিভাবে কাজ করে, কিন্তু বেশি প্রশ্ন করলেই জুটত ধমক। ধীরে ধীরে প্রশ্ন করার অভ্যাসটাই চলে যায়, চঞ্চলতাকে খারাপ বলে একটা লেবেল লাগিয়ে দেওয়া হয়, আর এভাবেই আমাদের ভেতরের যে অসীম কৌতূহল আর সৃজনশীলতা সেটাকে একদম অঙ্কুরে শেষ করে দেওয়া হয়। আচ্ছা, আমাদের স্কুলগুলো আসলে কি শেখায়? ভাবুন তো, সবার জন্য একই ইউনিফর্ম, একই সিলেবাস, একই নিয়মকানুন, সবকিছু কেমন যেন একটা ছাঁচে ঢেলে অনুগত নাগরিক বানানোর একটা চেষ্টা। এই সোর্স ম্যাটেরিয়াল বলছে যে স্কুল আমাদের শেখায় কিভাবে তোতা পাখির মতো মুখস্থ করতে হয়, কিন্তু যেটা শেখায় না সেটা হলো কিভাবে চিন্তা করতে হয়। আর এই সব প্রোগ্রামিংয়ের শেষ পরিণতিটা কি? একটা 9টা-5টার চাকরি। সোর্সের ভাষায় এটা একটা জীবন্ত কবরস্থান, যেখানে প্রতিদিন একটু একটু করে আমাদের স্বপ্ন আর ইচ্ছেরা মারা যেতে থাকে। স্ক্রিনের এই সংখ্যাটার দিকে একটু তাকান। 25? কি এমন আছে এই বয়সটায়? এমন কি ঘটে যা অনেকের জীবনের গতিপথকে চিরদিনের জন্য থামিয়ে দেয়? এই একটা লাইনই বোধহয় পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয়। সোর্সের মতে 25 বছর বয়সেই আমাদের অনেকের স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা আর আত্মবিশ্বাসকে আমরা কবর দিয়ে ফেলি। এরপর বাকি জীবনটা কাটে কেবল একটা শরীর নিয়ে, যার ভেতরে হয়তো আর কোনো প্রাণী অবশিষ্ট থাকে না। ভাবুন একবার, বছরের পর বছর পড়াশোনা করে একটা ডিগ্রি পাওয়া গেল, যার বেশিরভাগ জ্ঞানই হয়তো বাস্তব জীবনে কোনো কাজেই লাগছে না। এর ফল কি হয়? হাজার হাজার গ্র্যাজুয়েট চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরে, আর শেষে টিকে থাকার জন্য সামান্য বেতনের একটা চাকরিতেই নিজেদের জীবনটাকে বেঁধে ফেলে। একটা চক্রের মতো, তাই না? চতুর্থ অধ্যায় মুক্তির 4টি স্তম্ভ। তাহলে কি এই ফাঁদ থেকে বের হওয়ার কোনোই পথ নেই? না, সোর্স বলছে পথ আছে, আর এটাই হলো সেই পথেরই একটা ব্লুপ্রিন্ট। এই 4টি স্তম্ভ হল সিস্টেম থেকে নিজেকে আলাদা করা, নিজের মন আর শরীরকে শক্তিশালী করে গড়ে তোলা, পরে করব না ভেবে এখনই শুরু করা, এবং সবশেষে নিজের আসল বিশ্বাসকে খুঁজে বের করা। চলেন এগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক। এই ফাঁদ থেকে বেরোনোর প্রথম স্তম্ভ, আর সম্ভবত সবচেয়ে কঠিন ধাপটা হল লোকে কি বলবে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা। আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবারই আমাদের জীবন নিয়ে কিছু না কিছু প্রত্যাশা থাকে, আর সবাইকে খুশি করতে গিয়ে কি হয় জানেন? আমরা নিজেদেরকেই হারিয়ে ফেলি। তাই প্রথম কাজটাই হলো অন্যের প্রত্যাশার বোঝা নামিয়ে নিজের দিকে ফোকাস করা। এর পরের ধাপটা হলো যে জিনিসগুলো আমাদের মন এবং শক্তি নষ্ট করে সেগুলোকে জীবন থেকে ছেঁটে ফেলা। সোর্স অনুযায়ী এর মধ্যে আছে পর্নোগ্রাফি, হতাশ আর নেতিবাচক বন্ধু এবং সোশ্যাল মিডিয়ার লাগামহীন ব্যবহার। এই জিনিসগুলো আমাদের এগিয়ে যাওয়ার শক্তিটা শুষে নেয়।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা সম্ভবত এটাই, আমরা অনেকেই সঠিক সময়ের জন্য অপেক্ষা করি, কিন্তু সেই সঠিক সময় আসলে কখনোই আসে না। কেউই কখনো 100% প্রস্তুত হতে পারে না। তাই যার কাছে যা আছে, হোক সেটা একটা ল্যাপটপ, একটা বিশেষ স্কিল আর বড় স্বপ্ন দেখার সাহস, সেটা নিয়েই আজ এই মুহূর্তে শুরু করাটা জরুরি। পঞ্চম অধ্যায়, মনের কারাগার ভাঙা। কারণ আসল মুক্তি তো শুধু অর্থনৈতিক মুক্তি নয়, আসল মুক্তি হল মানসিক মুক্তি। আর এর জন্য আমাদের সফলতার সংজ্ঞাই বদলে ফেলতে হবে। এই স্লাইডটা ব্যাপারটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। দেখুন, আমাদের শেখানো হয় সফলতা মানে দামি ফোন, ব্র্যান্ডের পোশাক বা অনেক বড় সামাজিক স্ট্যাটাস। কিন্তু আসল সফলতা তো লুকিয়ে আছে ভেতরের শান্তিতে, ব্যক্তিগত সন্তুষ্টিতে আর নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার মধ্যে। যখন কেউ অন্যকে দেখানোর জন্য কিছু কেনা বা করা বন্ধ করে দেয়, তখনই সে সত্যিকারের স্বাধীন হয়ে ওঠে। যখন কারো সুখ কোনো ব্র্যান্ড বা সোশ্যাল মিডিয়ার লাইকের ওপর নির্ভর করে না, সেদিনই সে এই মনের কারাগার থেকে মুক্তি পায়। এবং সবশেষে ষষ্ঠ অধ্যায়, চূড়ান্ত প্রত্যাবর্তন। দিন শেষে সবকিছুর উদ্দেশ্য তো একটাই, একটা অর্থপূর্ণ জীবন তৈরি করা। সোর্স বলছে সত্যিকারের প্রত্যাবর্তন হল এমন একটা জীবন যেখানে একজন তার স্বপ্নের পথে হেঁটেছে এবং জীবনের শেষ মুহূর্তে তার কোনো আফসোস নেই। ভেতর থেকে যেন বেরিয়ে আসে, বাহ, কি একটা জীবন ছিল। এই ধারণাটা বেশ শক্তিশালী, তাই না? শারীরিক মৃত্যু তো হবেই, কিন্তু কারোর নাম আর তার কাজ বেঁচে থাকবে কিনা সেই সিদ্ধান্তটা তার নিজের হাতে। একজনের কাজই ঠিক করে দেয় সে চলে যাওয়ার পরেও মানুষ তাকে মনে রাখবে নাকি ভুলে যাবে। শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা এসে দাঁড়ায় দুটো পথের মধ্যে যে কোনো একটাকে বেছে নেয়ার ওপর। আর জীবন সবসময় আমাদের সামনে এই দুটো পথ খুলে দেয়। ঝুঁকি নিয়ে নিজের স্বপ্নের পেছনে ছোটা, নাকি সারা জীবন যদি সেদিন সাহস করতাম এই আফসোস বা অনুশোচনা নিয়ে বেঁচে থাকা। সিদ্ধান্তটা যার যার নিজের।